হাত দিয়ে তার বুকের বাম পাশে ইশারা করে। এইখানে থাকা মানুষটা কষ্ট পেলে নিজেকে কতটা ব্যর্থ মনে হয়, এই ক্ষমতা, এই সাম্রাজ্য, সবকিছু তুচ্ছ মনে হয়। তার জন্য তোমাকে কষ্ট পেতেই হবে। মাস্টার হাতের ইঞ্জেকশনখানায় একটু পুশ করতে পিছন থেকে একটা বিকট শব্দ হয়। মুহূর্তে সানা হিপনোটাইজ থেকে ছিটকে বাইরে আসে। মাস্টার আওয়াজ হওয়ার সাথে সাথেই সরে গিয়েছে। সানা বড় বড় শ্বাস নিয়ে মাথা চেপে ধরে বসে পড়ে। একে তো প্রথমবার তাকে হিপনোটাইজ করা হয়েছে, তার উপর এতক্ষণ। কিয়ৎকাল পর তার কাঁধে কারো হাত স্পর্শ অনুভূত হতে সে পিছন না ফিরেই কাঁধে থাকা হাত ধরে পা ঘুরিয়ে ফেলে দিল। পিছনের ব্যক্তির শরীর ঘুরল, মেধাকর্ষণ হারালো, আর এক নিঃশ্বাসে মাথার উপর দিয়ে উল্টে পড়ল মাটির বুকে। নিঃশব্দে শুয়ে পড়ল পরাজয়ের ভঙ্গিতে। সানা হাত ঝেড়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়াতেই তার কানে আসে সামনের মানবের ব্যথাতুর শব্দ। গেল 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 রে গেল। আব্বে, আমার না হওয়া বউ, না করা বিয়ে, সাথে থাকা কোমর সব গেল। সানা চোখ বড় বড় করে সামনে তাকাতেই নজরে আসে এসপি মেঝেতে চিটপটাং হয়ে। সে তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে, চিন্তিত স্বরে বলে ওঠে। এসপি, তুই পড়ে গেলি কিভাবে? এসপি বাকরুদ্ধ না, মানে এখন তার কি বলা উচিত? এই মেয়ে নিজেই ফেলে দিয়ে জিজ্ঞেস করছে তাকে। মানে সারাক্ষণ পার্টিতে দাঁড়িয়ে থেকে এমন বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু মেঝেতে ঘোরাঘুরি খাই। তুই চিন্তা করিস না, আমি ইচ্ছা করেই পড়ে গিয়েছি। আরে ধুর, আমি বোঝাতে চেয়েছি তুই এখানে এসেছিস কিভাবে। বিপদ খুঁজতে খুঁজতে এসেছি। অনেকক্ষণ শান্তিতে ছিলাম, তাই ভাবলাম তোকে খুঁজে নিয়ে আসি। তুই তো হাত ধুতে গিয়ে একদম পুরো মনে হচ্ছে স্বর্গের অশ্রমে চলে গিয়েছিস। ওইদিকে ব্রো তোকে খুঁজছে। আরে আমি কি বলবো, বাথরুমে ওই রান। বাক্যখানা বের করতে পারল না রমণী, আর তার আগেই থেমে গেল। ওই কি? কিছু না, তুই ছোট মানুষ বুঝবি না। এখন উঠে আয়। সানা নিজের হাতখানা বাড়াতেই এসপি গর্জে ওঠে। তুই একদম আমার কাছে আসবে না, দূরে থাক। একে তো তুই আমার হবু হবু বিয়ে নিবু নিবু করে দিয়েছিস, তারপর ছোটবেলা থেকেই তোর এই উল্টোপাল্টা কুম্ফু কেরাটে আমার উপরে তুই ট্রাই করে আমার দুইবার হাত ভেঙে ফেলেছিস। এবার কোমর ভেঙে একেবারে প্রতিবন্ধী বানিয়ে দে, তারপর আমি রাস্তার পাশে থালা নিয়ে বসে বলবো, যে বিপদ খুঁজতে চান সে কটকটের ঠিকানায় চলে যান। আরে আমি ইচ্ছে করে করেছি নাকি? আমি ভাবলাম কে না কে। তোর ভাবনা তোর কাছে রাখ। আর তুই এখানে কি করছিস এই অন্ধকারে? ওখানে তো নো এন্ট্রির সাইনবোর্ডও ছিল, যেটার সাথে ধাক্কা লেগে আমি ওখানে আরেকবার পড়েছি। বুঝতে পারছি না জীবন আমাকে এত ধাক্কা কেন খাওয়াচ্ছে। সানা ভাবুক চিত্তে বলে ওঠে। আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। এসপি কপালে ভাঁজ পেলে তার দিকে তাকালো। না মানে, আগে তো তোর একটু পরে ভুলা ঢুকছিল, এখন কি এটা আপডেট হয়ে 2-3 সেকেন্ড পরেই ভুলে যাস? আরে জমানা আপডেট হচ্ছে, অভ্যাস তো আপডেট হবে তাই না? তুই এখন উঠে আয়, চল ভেন্যুতে চল। এসপি উঠে হাত ছাড়া দিয়ে দাঁড়ায়। দুজনে চলে যায় নিচে। তারা যাওয়ার সাথে সাথেই অন্ধকার থেকে বেরিয়ে আসে মাস্টার। তার কাজ অসফল হওয়াতে সে রাগে জোরে একটা থাবা বসিয়ে দেয় দেওয়ালে। পর মুহূর্তে দূরে থাকা সেই ইঞ্জেকশনের দিকে নজরে যেতেই নজরে আসে ইঞ্জেকশন একটু খালি। তার মুখে আবার হাসি ফুটে উঠল। বেবি গার্ল, ইটস এনাফ ফর ইউর নাইট মিয়ারস। ভিআইপি রুমের আলোচনার সর্বশেষে হানিফুল ইসলাম প্রস্তাব দেন। মিসেস সোপিয়া, আমি আপনার নতুন বিজনেস 40% ইনভেস্ট করতে রাজি, কিন্তু তার পরিবর্তে আমারও কিছু চাই। আগে বলুন। আরজের এদিকে কোনো ভ্রক্ষেপ নেই। পাশে থাকা রিজভির তার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। সোপিয়া, আমার আজকের জন্য পার্টি সবচেয়ে সুন্দর হুড়পুরিটাকে চাই। কথাটা শুনতেই আরজে তার দিকে ভ্রকুচকে তাকালো। সোফিয়া একটা হাসি দিয়ে বলে ওঠে। হুড়পড়িকে আপনি একবার শুধু নাম বলুন। আর কে? আজকের নতুন মুভির ওই ডিজাই। বাকিটা মুখ দিয়ে তার আর বের হলো না। তার আগেই আরজে যন্ত্রমানবের মতো তার কলার ধরে মুখে একের পর এক সিংহের মতো থাবা বসিয়ে দিল। আর মুখ থেকে বের হলো, কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ওর দিকে কুদৃষ্টিতে তাকানোর? তুই কার দিকে নজর দিয়েছিস জানিস? শোরের বাচ্চা, আজকে আমি তোর চোখ উপড়ে ফেলবো।
আর যে হুশ জ্ঞান হারিয়ে হানিফুল ইসলামকে মারতে থাকলো। হানিফুল ইসলামের গার্ডগুলো পিছন থেকে এগিয়ে আসে, তারাও আরজেকে আটকাতে পারছে না। সোফিয়া ইশারা করতেই মুসাফ ও আব্বাস এগিয়ে যায়, সাথে রিজবি ও জ্যাক। চারজন মিলে আরজেকে ছুটিয়ে আনতে পারছে না। আরজের শরীরে যেন অসুরের শক্তি চলে এসেছে। রিজবি জানে আরজেকে কিভাবে শান্ত করতে হয়, তাই তার কানে ফিসফিস করে বলল, কি করছিস কি আর? চারপাশে দেখ, এরা একবার জানতে পারলে মেয়েটাকে মেরেই ফেলবে। রিল্যাক্স, কাম ডাউন। মুহূর্তে আরজে কিছুটা শান্ত হয়ে আসে। রিজবি ও জ্যাক তাকে নিয়ে চলে যায়। হানিফুল ইসলামের অবস্থা খারাপ, তার নাকে মুখে রক্ত, আর একটু হলেই তার জান ফুরত হয়ে যেত। তাকে তার গার্ডগুলো এগিয়ে এসে হসপিটালে নিয়ে যায়। তারা যেতেই সোফিয়া পরিস্থিতির সামাল দেয়, কিন্তু চারপাশে থাকা শকুনের দলগুলো যা বোঝার বুঝে গিয়েছে। তারা জেবি কিংকে কখনো এতটা রেগে যেতে দেখেনি। এমন মনে হচ্ছে তারা যেন আর যে রাগ নয়, কোনো খাজানা খুঁজে পেয়েছে। সামনে থাকা মুখোশধারী মানুষগুলোর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সোফিয়া হাতের ইশারায় আব্বাসকে কাছে ডাকলো। আজকে পার্টির পরে ওই মেয়ের কাহিনী খতম করে দেবে। আমি যেন ওকে আর দ্বিতীয়বার না দেখি। জি লেডি। বলে আব্বাস চলে যায়। আধা ঘন্টা পর আর যে বারের ভিআইপি কর্নারে বসে, সাথে রিজবি। তার এখন মনে হচ্ছে সে রাগের মাথায় কোনো ভুল করে ফেলেছে। ওখানে থাকা হায়নার দলগুলো নিশ্চয়ই সানার পিছনে পড়বে। একটু পর আয়ান তার কাছে আসে। স্যার, ম্যাম, ওই হিজড়ে পোকা ছেলেটার সাথে হাসছে। এমনিতেই আর্যের মাথায় রাগ চড়ে আছে, তার উপরে সানাকে এসপির সাথে দেখে তা দ্বিগুণ হয়ে গেল। সে এগিয়ে যাওয়ার আগে রিজবি তার হাত ধরে ফেলে। কি করছিস কি আর? এমনিতেই তোর জন্য মেয়েটার লাইফ রিস্কে, তারপর যদি এখন তুই ওর কাছে যাস তাহলে সবার সন্দেহ সত্যিতে পরিণত হবে। আর যে একটা লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে সংবরণ করে নিল। জ্যাকের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে আদেশ ছড়ে। জ্যাক, ওই 12 ভাতারিকে গুলি দিয়ে উড়িয়ে দাও। বস, সবার সামনে। আরে ইয়ার, চিপা চাপাই নিয়ে এর সানডে মানডে ক্লোজ করে দে না। দূরে থাকা এসপি নজর ঘুরাতেই মিলিত হয় একজোড়া খেয়ে ফেলার দৃষ্টির সাথে। মুহূর্তে একটা ঢোক গিলে সানার দিকে ফিরে বলে ওঠে, মা জননী, দেখুন আপনার জাউরো জামাই কীভাবে তাকিয়ে আছে শকুনের মতো। মনে হচ্ছে আমাকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। উইদাউট ওয়াটার আপনি থাকুন, আমি একটু মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসি। এই বলে সে চলে যায় একপাশে। সারাত কিছুক্ষণ পর ভেন্যুতে আসে, হাতে একটা আইস ব্যাগ। সে জানে সানার হাতে যেটা ফেলেছে সেটা তুলতে তার ভীষণ কষ্ট হবে। সেই কষ্ট লাঘব করার জন্যই এই আইস ব্যাগ। নজর ঘোরাতে দৃষ্টি পড়ে রমণীর উপর। তার মুখের হাসি চড়া হলো, এগিয়ে গেল সেদিকে। অদূরে দাঁড়িয়ে থাকা আয়নের নজর পড়ে সারাতের উপর। পাশে আরজে বসে একের পর এক ড্রিঙ্ক খালি করেই চলছে। স্যার, সামনে দেখুন। আরজে চোখ বন্ধ রেখেই বলল, এখন আবার কোনটা এসেছে? স্যার, এক ভাইকে তো গুলি দিয়ে উড়িয়ে দিলেন, কিন্তু এখন আরেক ভাই এসেছে। আরজে তড়িৎ গতিতে পিছন ফিরে তাকায়। নজরে আসে সারাত সানার দিকে একটা আইস ব্যাগ এগিয়ে দিচ্ছে। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, চোখে শিরা ফুলে উঠেছে। কিছু না ভেবেই এগিয়ে যাবে, এমন সময় আবার ও রিজবি তাকে ধরে ফেলে। ইয়ার, আবার তুই শুরু হয়ে গিয়েছিস। বস এখানে। রিজবি তাকে জোর করে বসিয়ে দিল। আর যে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সংবরণ করে জ্যাকের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে আদেশ ছড়ে, জ্যাক, এটাকে পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দাও। শালা, চারদিকে এত মৌচাক থাকতে সব মৌমাছিগুলোর নজর শুধু আমার একান্ত মৌচাকেই কেন? পাশে থাকা রিজবি দুষ্টু স্বরে বলে ওঠে। হতে পারে তোর মৌচাকের মা। আর বলা হয়ে উঠল না রিজবির। তার আগেই তার মুখে পড়েছে আরজের ঘুষি। আরজে আরেকটা দেওয়ার জন্য হাত তুলতেই রিজবি 2 হাত দূরে চলে গেল। ইয়ার, আই এম জাস্ট জোকিং, ইটস এ জোক। আরজে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে আবার বসে পড়ে। রিজবি মনে মনে বলে ওঠে, শালা অল্প বয়সে বউর জন্য পাগল হয়ে গেছে। আয়ানের কাপল ডান্সের অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই সবাই নিজের পার্টনার খোঁজা শুরু করে দিয়েছে। এসপি কিছু না ভেবেই সানি তার দিকে এগিয়ে যায়। ঈশানী এগিয়ে যায় আরজের দিকে।
অন্যদিকে রিয়ানা এগিয়ে আসে সারাদের দিকে, কিন্তু সারাদ সবকিছু ছাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সানার দিকে। দূরে দাঁড়িয়ে থাকা আরজে এই দৃশ্য দেখে তার যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। সে এগিয়ে আসার আগেই সারাদ হাত বাড়িয়ে দিল সানার দিকে। সিমরান, লেটস মি বি ইউর ডান্স পার্টনার। অর্ধবৃত্তাকার কালো কাচের পার্টিশনে ঘেরা বারের ভিআইপি কর্নারের ভিতরে চওড়া ছোপাগুলো গভীর কালো ভেলভেটে মোড়া। সামনের লো টেবিলগুলো গাঢ় মার্বেলের, তার উপর নিখুঁতভাবে সাজানো ক্রিস্টালের গ্লাস, বরফ ভর্তি বালতি আর নামি দামি ওয়াইন। সেই কর্নারের সবচেয়ে বড় আসনখানা দখল করে আছে আরজে ও রিজভি। রিজভি তাকে বারবার নিষেধ করছে আর ড্রিঙ্কস না করতে, কিন্তু আরজে যেন কানেই তুলছে না। আর দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা রমণীর হাতের দিকে, যেখানে চেপে ধরে আছে সারাদের দেওয়া আইস প্যাকটা। সারাদকে ওই সময় আয়ান কথা বলার বাহানায় নিয়ে গিয়েছে কোথাও। রিজভি আবার অনুনয়ের সুরে বলে ওঠে, স্টপ ইট ইয়ার, এখনও ট্রেইলার রিলিজ হয়নি। হবার পর তোকে মিডিয়ার সামনে যেতে হবে। আর এত হাইপার হচ্ছিস কেন? ইটস জাস্ট এ আইস প্যাক। প্রত্যুত্তর এলো অন্য পাশের মানবের গম্ভীর স্বর। I could feel the trace of another man touch there. অদূরে দাঁড়িয়ে থাকা ব্যাখিয়ালি সানা সারার নজরে না আসতেই রেখে দিয়েছে আইস প্যাক। সে নিতে চায়নি, তারপরও সারাত জোর করে তাকে দিয়েছে। সে না করার আগেই আয়ান চলে এসেছিল। রিজভি আবারও তার দিকে তাকায়। আমার মনে হচ্ছে তুই ওর সাথে অনেক বেশি অবসেসড হয়ে পড়েছিস। বিষাদ হাসলো আরজে। You know that Rizvi? It's been 14 years and she knows nothing. আমি অনেক চেষ্টা করেছি ওর থেকে দূরে থাকার, ওকে এসবে না জড়ানোর, কিন্তু আমি ব্যর্থ। বারবার ওর কাছে গিয়ে আটকা পড়ছি। তোর এবার ওকে সত্যিটা বলা উচিত। কি বলবো আমি ওকে? যে আমার মধ্যে একটা হিংস্র দানব আছে যে শুধু রক্তকে চিনে। এটা না বল, অন্তত এতটুকু বলতেই পারিস তুই সব সময় ওর সাথে ছায়ার মতো ছিলি, এমনকি ওর মা। তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই আরজে তাকে থামিয়ে দিল। এইসব ছাড় এখন, এটা বল ঈশানীর কন্ডিশন কেমন? অনেকটা ডেভেলপ করেছে। এমন থাকলে 6 মাস পর ওর অপারেশন করা যাবে। আচ্ছা, তুই কি ঈশার ব্যাপারটা নিয়ে এখনো গিল্টি ফিল করছিস? আরজে তপ্ত স্বরে আওড়ালো। ওর ভাইয়ের খুন আমার কারণে হয়েছে। রিজভি তার কাঁধে একটা হাত রাখলো, সান্ত্বনার স্বরে বুলি ছুড়ল। তোর জন্য না, তোর ভেতরের দানবটার জন্য, যেটা তোর মা নিজ হাতে বানিয়েছে। আর হ্যাঁ, আমি তোর মেডিসিন নিয়ে এসেছি। তুই এই মাসে অনেক বেশি মেডিসিন নিয়েছিস। এত বেশি নিলে লাইফ রিস্কে চলে যাবে। আরজে নিজের চোখ বন্ধ করে ছোপায় হেলান দিয়ে বসে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। এর মধ্যে জ্যাক আসে। বস, ওই সময়ের গার্ডগুলোকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু তারা বলছে তাদের কিছুই মনে নেই। আরজে ও রিজভি দুজনে উঠে চলে গেল জ্যাকের সাথে। ভেন্নুর ভিআইপি আসনগুলোতে আতিকুর রহমান বসে। আজকে উনি আরজেকে দেখে নিজেই ভীষণ ভয় পেয়েছেন। চোখে মুখে কতটা হিংস্রতা ছিল, কেমন অমানুষের মতো মেরেই চলছে। এখানে বসে অপেক্ষা করছেন তার সেক্রেটারি সিরাজের জন্য। তাকে লাগিয়েছে কে? সেই মেয়েটা জানার জন্য, যার জন্য জেবি কিং এতটা ওতলা হয়ে পড়েছেন। কিতক্ষণের মধ্যে সিরাজ আসে, সামনে হাত দিয়ে ইশারা করে বলে ওঠে, স্যার, ওই যে কোনো একটা ব্র্যাক ড্রেস ওরা ছেড়ে ডান পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখছেন? এটা সেই ডিজাইনার যার জন্য অর্থমন্ত্রী মারা খেয়েছে। আতিকুর রহমান তীক্ষ্ণ চোখে দেখলেন সানাকে, যে ইতিমধ্যে সানিতা ও এসপির সাথে কথা বলছে। ওই ছেলেটা ওর অ্যাসিস্ট্যান্ট চৌধুরীদের ছেলে। আর পাশে থাকা মেয়েটা খুশাদিল ফারুকির মেয়ে। ওই মেয়ের সাথে কি সম্পর্ক হতে পারে জেবি কিং এর? পাশে বসে সিরাজ সন্দেহজনিত স্বরে বাক্য ঝাড়ে। স্যার, হতে পারে গার্লফ্রেন্ড বা বিছানার সঙ্গী। তার কথা কেটে আতিকুর রহমান বলেন, এমন হতে পারে বলে আমার মনে হয় না। কেন স্যার? কারণ জওয়ানদের সাথে আমি বিগত 12-13 বছর আছি, আমি কোনোদিনও আরজেকে কোনো নারীর সংস্পর্শে যেতে দেখিনি। আর না সে এসবের ধারে কাছে ছিল। এইসব তো
সোফিয়া জওয়ান সামলায়। ও তো এসব কিছু থেকে দূরে থাকে। এখানে অন্য কোনো ব্যাপার আছে যেটা জেবি কিং সবার থেকে লুকাতে চাইছে। স্যার যাই হোক, মেয়েটা কিন্তু একদম হেভি আছে। তড়িৎ গতিতে আতিকুর রহমান তাকে সতর্ক করলেন। এই মরতে চাস নাকি? ওই আর যে জিনিসের চোখ দিলে সে ডিরেক্ট মেরে ফেলবে। উনি সিরাজকে নিষেধ করেছেন ঠিকই, কিন্তু নিচে তাকিয়ে আছেন সানার দিকে, মনে মনে বলছেন, হুড়পড়ি তো বটেই, জেবি কিং এর পছন্দ বলে কথা। সারান মাত্র ভেন্যুতে এসেছে, তার ভীষণ রাগ হচ্ছে ওই আয়ানের উপর। তাকে উল্টাপাল্টা কি বলে নিয়ে গিয়েছে। নিজেকে শান্ত করার জন্য ভিআইপি আসনগুলোর দিকে যেতেই নজরে আসে আতিকুর রহমানকে। হাতে ওয়াইনের গ্লাস, ঠোঁটে বিশ্রী হাসি আর চোখে লোলুপ দৃষ্টি। তার দৃষ্টি অনুসরণ করতেই নজরে আসে সানা। মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে আসে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে তেড়ে যাওয়ার আগে সাথে থাকা এজাজ তাকে আটকায়। বস, চারদিকে মিডিয়া ও জওয়ানদের লোক। এখানে কোনো ভুল করলে ম্যামের জন্য ভালো হবে না। সারাত বড় বড় নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে সামলে আতিকুর রহমানের সামনে গিয়ে দাঁড়ায়। আতিকুর রহমানের দৃষ্টিতে ব্যাঘাত ঘটতে তিনি চোখ তুলে তাকালেন। মুহূর্তে দৃষ্টি মিলিত হয় একজোড়া অগ্নি চোখের সাথে। তিনি মুখে হালকা হাসি টেনে বাক্য শুধালেন। আরে সারাত, কি খবর তোমার? সারাদের সহজ সরল স্বীকারোক্তি। আপনার মৃত্যুটা কিভাবে হলে আপনার ভালো লাগবে? একবারে নাকি ধীরে ধীরে টেনে হিসড়ে কলিজাটা বের করলে? সারাদের এমন কথায় আতিকুর রহমান তাজ্জব বনে গেলেন। পর মুহূর্তে নিজেকে সামলে মেকি হাসি দিয়ে বলে ওঠেন, নাইস জোক। জানো, তোমার বাবা আর দাদা অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন তারা। ভালো না, বোকা ছিল তারা। কতগুলো কালসাপকে দুধকলা দিয়ে বড় করেছিল, যেগুলো নিজের স্বার্থের জন্য তাদের সবল মারতে এক সেকেন্ডও ভাবতো না। তিনি একটা শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালেন। কিছু না বলেই শুকনো মুখে অন্যদিকে চলে গেলেন। এখন এই ছেলের সামনে কি বলতে না কি বেরিয়ে আসে। তিনি যাওয়ার সাথে সাথেই সারাত ওইদিকে ঘাড় কাত করে তাকিয়ে হঠাৎ হেসে ওঠে। ঠান্ডা বিকৃত সেই হাসি রুক্ষ স্বরে হিসিয়ে ওঠে। দ্য নাইট হ্যাজ অফার্ড মি মাই প্রে। সানা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এসপিকে সাহস জুগিয়েছে সানিতার ব্যাপারে তার মামাকে বলার জন্য, কিন্তু কিছুতেই মানাতে পারছে না এই ছেলেকে। শেষমেশ সানা সাফ সাফ বলে দিয়েছে, তুই যদি আজ না বলিস তাহলে আমি নিজে ঘটকালি করব সনিতর জন্য। এসপির চোখ বড় বড় হয়ে যায়, কণ্ঠে একরাশ বিস্ময়। কি বলছিস কি? অবশেষে তুই ঘরশত্রু বিভীষণ হবি? হ্যাঁ হব। বিয়ে খেতে হলে দেখতে হলে এমনটা হতেই হবে, না হলে তুই আজীবন চিরকুমার হয়ে থাকবি সালমান খানের মতো, আর আমি আজীবন বিয়ে না খেয়ে থাকবো, বিয়ে না দেখেই থাকবো। আরও অনেক হুমকির পর অবশেষে এসপির রাজি হলো। খুশদিল ফারুকের সামনে দাঁড়িয়ে সানা ও এসপি। সানা মুখে হাসি টেনে শুধালো, কেমন আছেন হরপ্পা? কাটাপ্পা, মামা। খুশদিল ফারুকই উৎফুল্ল চিত্তে জবাব দেন, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর মা? ভদ্রলোক সানাকে সানিতার মতো আদর করেন। ছোটবেলা থেকে বড় হতে দেখেছেন তিনি। উপরওয়ালা যেমন রেখেছেন আর কি। আচ্ছা মামা, আপনাকে এসপি কিছু বলতে চায়। এসপি পিছন থেকে সামনে আসলো। ভদ্রলোক তাকে দেখে কপাল কুঁচকালেন। কঠিন কণ্ঠে প্রশ্ন ছুড়ল এসপির দিকে, তুমি এখানে কি করছো? এসপির গলা দিয়ে স্বর বের হওয়ার আগেই পাশে থাকা রমণী প্রত্যুত্তর করলো, কেন মামা, ও আসবে না? আরে 100 বার আসবে, কিন্তু ওর কাজ তো পার্টির শেষে। মানে? তুমি জানো না, ও তো ঝাড়ুদারের অ্যাসিস্ট্যান্ট জুহিদার, তাই ওর কাজ তো পার্টির শেষে। এসপির চোয়াল ঝুলে যাওয়ার অবস্থা সানার চোখে মুখে বিস্ময়ে হা হয়ে আছে। মামা 1 মিনিট। এই বলে সানা এসপিকে একটু অন্যদিকে নিয়ে যায়। শক্ত কণ্ঠে ফিসফিসিয়ে ওঠে, কুত্তা, তুই আমাকে ঝাড়ুদার বলেছিস? এসপি তড়িঘড়ি করে বলে ওঠে, আব্বে বানোয়াট বানোয়াট, উনি মীর জাফরের বংশধর, আর তুই ওনার কথা শুনছিস? সত্যি আব্বে 100তে 0% সত্যি। দুজনে আবার চলে এলো খুশদিলের সামনে। মামা, আপনার কোথাও ভুল হচ্ছে, ও আমার অ্যাসিস্ট্যান্ট। কি বলছো কি? এটা হতে পারে না। কেন মামা? ও এতটাও যোগ্য না যে তোমার অ্যাসিস্ট্যান্ট হবে। ও না ফ্যাশনের ফ জানে আর না ডিজাইনের ড জানে।
সানা খুশদিলের কণ্ঠে এসপির জন্য এমন অপমান শুনতেই ফিক করে হেসে দিল। অন্যদিকে এসপির মনে মনে রেগে ফায়ার। তার ইচ্ছা করছে খুশদিলের নাকশি ফাটাতে। কেউ তার মেয়ের জামাইকে এমন সত্যি কথা বলে অপমান করে, এই লোক তাকে ভাবেটা কি? যদি না সানি ওনার মেয়ে হতো তো এতক্ষণে ওনার সম্মানের রফা দফা করে দিত। আর তার সাথে যিনি দাঁড়িয়ে কিভাবে তার অপমানের দাঁত বের করে হাসছে, এর কানের নিচে 4টা বাজালে ভালো হতো। আচ্ছা তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে আমার ক্লায়েন্ট বসে আছে। সানা এসপির দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করলো বলতে। এসপি একটা ঢোক গিলে বলতে শুরু করলো। বলছিলাম কি মা। ভদ্রলোক ভীষণ বিরক্ত, গম্ভীর স্বরে ধমকে উঠলেন। আমার নামে তসবি না পড়ে আল্লাহকে ডাকলে জীবনে আরো একটু উন্নতি হতো। সানা খুশদিলের পেছন থেকে তাকে হাত দিয়ে ইশারা করে বোঝাচ্ছে কি বলতে হবে। এসপি আবারও আধো আধো স্বরে বলে ওঠে, না মানে মামা আমি কি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো মে 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 করছো? কি বলার তাড়াতাড়ি বলো। আমি তোমার মতো আওয়ারাগিরি করি না, আমার সময়ের দাম আছে। পিছনে সানা নিজের হাতে কপাল চাপড়ায় আর মনে মনে ভাবছে, উপরওয়ালা না এই ছেলে বলতে পারবে কিয়ামতের আগ পর্যন্ত, আর না আমার বিয়ে খাওয়া হবে। কতটা আশা করেছিলাম আজকে এ বলবে আর আমি বিয়ে খাবো 2 দিন পরেই। না, আমার আর বিয়ে খাওয়া হবে না এই জীবনে। এসপি বারবার শুকনো ঢোক গিলে নিজের গলা ভিজিয়ে নিচ্ছে। চোখ বন্ধ করতে মনে পড়ছে ছোটবেলায় মামা তাকে কীরকম শাসন করত। সে আবারও বলে ওঠে, মামা আমি বি শুনতেই ভদ্রলোক ধরে নিলেন নিশ্চয়ই বিয়ের কথা বলছে এই ছেলে। হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। মাথা খারাপ নাকি তোমার? সারহাত এখনো বিয়ে করে নাই, আর তোমার মনে বিয়ের ফুল ফুটছে? ওই ফুলের গুঁড়া দিয়ে কেটে দাও, আর না হয় আমি ওই ফুল গাছকে উপড়ে ফেলে দিব। আর হ্যাঁ, ওই ফুল যদি আমার মেয়ে হয় তাহলে আমি তোমার ফুলের বাগানে আগুন জ্বালাবো। আমি বিয়ে বলি নাই, তাহলে? আমি বাড়ি যেতে চাই। তো তুমি বাড়ি যাও, গাড়ি যাও, আমার কি? আমি কি তোমায় আটকে রেখেছি, নাকি তুমি ভাবছো আমি তোমায় কুলে করে নিয়ে দিয়ে আসবো? না মানে মামা, ছোটবেলায় তো তোমার তুতলানোর অভ্যাস ছিল না। নিশ্চিত আওয়ারাগিরি করতে করতে তোমার তুতলানোর স্বভাব শুরু হয়ে গিয়েছে। এখন সর আমার সামনে থেকে, আমার আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বলে তিনি এসপি আর সানাকে পিছনে ফেলে চলে গেলেন। অন্যদিকে সানা কিছু না বলেই এসপির পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিল। তুই আর আমার সাথে একটা কথাও বলবি না? সামান্য একটা কথা বলতে পারিসনি? এটা সামান্য কথা, এটা তো সারা জীবনের প্রশ্ন। জীবনের প্রশ্ন জীবনেই থেমে যাবে, তোর মুখ দিয়ে বের হবে না। এই বলে সানার সামনে চলে যায়। পিছন পিছন এসপিও আসে। আরে শোন না ইয়ার, আমার মনে হচ্ছে ওনাকে বলার থেকে তো পালিয়ে নিয়ে যাওয়া আরো ভালো। আমার ওঠার জন্য সাহস আছে ভরপুর। সানিতা সাফ সাফ বলে দিয়েছে পালিয়ে কোথাও যাবে না। ওর পাপা থাকলেই ও বিয়ে করবে। তাহলে এবার কি হবে? কি আর হবে তুই এখানে বলতে পারবি না। ও পাপাকে ছাড়া বিয়ে করতে পারবে না। দুজনেই লটকে থাক। মাঝখানে আমার শুধু বিয়ে খাওয়া হবে না। ভেবেছিলাম কবজি ডুবিয়ে খাবো আমি তোর বিয়েতে, কিন্তু এখন মনে হচ্ছে লাইফও আমার স্বপ্ন পূরণ হবে না। দূর, শুধু শুধু আমি লস প্রজেক্টে হাত দিলাম। তুই কি সত্যি শুধু বিয়ে খাওয়ার জন্য আমাকে বলেছিলি? হ্যাঁ, তো তোর কি মনে হচ্ছে? তুই প্রমাণ করে দিলি বন্ধুই সবচেয়ে বড় শত্রু। বন্ধু মানেই সুবিধাভোগী। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর বড় বড় ডায়লগ দিতে হবে না। সানা ফিরতেই ঈশানীর সাথে তার ধাক্কা লাগে। মুহূর্তেই ঈশানী তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে শুধালো, এই ডাইনি দেখতে পাচ্ছিস না নাকি? কাল নাগিনীর বাচ্চা, লাল নাগিনী। তুই তোর চোখ পকেটে নিয়ে ঘুরছিস। তুই দেখতে পাচ্ছিস না নাকি চারিদিকে আদার হাজবেন্ড খুঁজছিস? আদার হাজবেন্ড মানে? পিছন থেকে এসপি এগিয়ে আসে। আব্বে পর স্বামী বলেছে রে, অন্যের স্বামী। বৃষ্টি মনে হচ্ছে তোর লাল লাগেনি, পড়াশোনা করেনি। সাধারণ ইংরেজি বুঝতেই এর দাঁত ভেঙে যাচ্ছে। পড়াশোনা করবে কিভাবে? পড়াশোনার সময় তো ও অন্যের বয়ফ্রেন্ডের পেছনে দৌড়েছে। ঈশানীর রাগে চোখ মুখ লাল হয়ে উঠল। তাকে এত বড় অপমান করেছে সে কিছু বলার জন্য মুখ খুলতেই সানা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দেয়। ব্যাস, কোনো কথা বলবি না এখন, সর সামনে থেকে। আর হ্যাঁ, লক ইয়োর আইস। তাকে একটা মৃদু ধাক্কা মেরে সামনে চলে গেল। এদিকে ঈশানী ভাবুক চিত্তে বলে ওঠে,
লকি রাইস, এখন এটা কি মানে? এসপি সানার পিছন একটু এগিয়ে আবার ফিরে আসে। মানে কন্ট্রোল ইওর আইস। সে আবার চলে যায় সামনে। ঈশানী এদিকে তাজ্জব বনে গেল। এটা কি হলো? তার সাথে এই ডাইনি তাকে পদে পদে অপমান করছে। না, আর সহ্য করা যাবে না, অনেক করে নিয়েছি। এবার এটা কি এমন শিক্ষা দেবে সারা জীবন মনে রাখবে? পার্টির ঠিক সেই মুহূর্তে ভেনু যেন এক অদ্ভুত শ্বাসে থেমেছিল। ঠিক তখনই মঞ্চের দিক থেকে একটি কণ্ঠ ভেসে আসে। আয়ান মাইক্রোফোন তার হাতে, আলো ধীরে ধীরে মঞ্চের দিকে সরে আসে। লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস টাইম ফর দ্য কাপল ডান্স। তার ঘোষণার সাথে সাথে ভেন্যু সম্পূর্ণ বদলে যায়। সব আলো একসাথে উজ্জ্বল হয়ে ওঠে। ডান্স ফ্লোর ব্যস্ত হতে শুরু করে। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে ওঠে। সঙ্গীত বদলে যায়। আলো নরম হয়ে আসে। রং বদলায় সোনালি থেকে গাঢ় নীলের দিকে। কাপড়রা একে একে ডান্স ফ্লোরে নামে। দূরে দাঁড়িয়ে থাকা আরজে সানার দিক থেকে চোখ সরায় না। সানা একবার চারপাশে তাকায়। আলো, মানুষ, চোখ সব তার দিকে ফিরে আসছে ধীরে ধীরে। এসপি কিছু না ভেবেই সানিতার দিকে এগিয়ে যায়। এসপি হাত বাড়ানোর সাথে সাথে সানিতা সাদরে গ্রহণ করে নেয়। ঈশানী এগিয়ে যায় আরজের দিকে। অন্যদিকে রিয়ানা এগিয়ে আসে সারাদের দিকে। কিন্তু সারাদ সব কিছু ছাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সানার দিকে। রিয়ানা নিজের পা থামিয়ে দেয়। পিছন থেকে তার কানে আসে আয়ানের কণ্ঠ। ম্যাডাম, ক্যানাই? রিয়ানা এক মুহূর্ত ভেবে ঠোঁটে হাসি ফুটিয়ে তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু তার মনে চলছে তুমুল যুদ্ধ। আর যে ধীরে এগিয়ে যায় সানার দিকে। কিন্তু তার আগে সারাত চলে আসে। দূরে দাঁড়িয়ে থাকা আর যে এই দৃশ্য দেখে তার যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। যেন চোখে আগুন ঢেলে দিয়েছে কেউ। হাত মুষ্টিবদ্ধ করে গরম নিঃশ্বাস ছাড়ে। সারাত নিজের ডান হাতখানা বাড়িয়ে দেয় সানার দিকে। হালকা হাসি ঠোঁটে। সিমরান, লেট মি বি ইউর ডান্স পার্টনার। সানা কি করবে ভেবে উঠতে পারছে না। যার দিকে ক্যামেরা। এখন সারাতকে ফিরিয়ে দেওয়া মানে তাকে অপমান করা, যেটা একদম ভালো দেখাবে না। তাই ভদ্রতার ভঙ্গিতে ঠোঁটে হালকা হাসি টেনে বাড়িয়ে দেয় নিজের হাতখানা সারাদের দিকে। ঠিক তখনই আরেকটি হাত এক ঝটকায় টেনে নেয় সানার হাত। আর যে কোথা থেকে এলো, কখন এলো, কেউ টের পায়নি। মুহূর্তে সবাই হতভম্ব। সানা তো বুঝতেই পারছে না কি থেকে কি হলো। আর এই লোক কোন আসমান থেকে নেমে এসেছে। আর যে সানার হাত এতটা শক্ত করে চেপে ধরেছে যেন নিজের সবটুকু রাগ তার হাতে মেটাতে চাইছে। এনে দাঁড় করায় ডান্স ফ্লোরে। আর যে এক হাত সানার কোমরে শক্ত করে চেপে ধরে, আরেক হাত এখনো কবজিতে। সানা চোখ তুলতেই মিলিত হয় একজোড়া আগুন ঝরা দৃষ্টির সাথে। আর যে নিজের মুখ সানার কানের কাছে ঝুঁকে নিয়ে আসে। রুক্ষ ও গম্ভীর স্বরে হিসিয়ে ওঠে। হাউ ডেয়ার ইউ ওয়াইফি? তোমার সাহস কিভাবে হয় আমার সামনে, আমার পার্টিতে, আমার শহরে অন্য একটা পুরুষের হাত ধরার? জাস্ট রিমেম্বার, তুমি আকাশে বিচরণ করা মুক্ত পাখি, কিন্তু তোমার সেই আকাশ শুধুমাত্র আমাতেই সীমাবদ্ধ। শব্দগুলো ফিসফিস, কিন্তু তা ছুরির মতো ধারালো। ডান্স ফ্লোরে আলো ঝলমল করছে, মানুষ হাসছে। আর যে তাকে ঘুরিয়ে নেয় সঙ্গীতের তালে। ঠিক এই ঘূর্ণনের মাঝখানে সারাত দাঁড়িয়ে। ইতিমধ্যে তার চোখের শিরাগুলো ফুলে উঠেছে। আর যে সানাকে করা প্রতিটা স্পর্শ যেন তার বুকে ছুরি গেঁথে দিচ্ছে কেউ। তার হাতে ক্রিস্টালের ওয়াইনের গ্লাস, গাঢ় লাল তরলটা আলোয় রক্তের মতো ঝিলমিল করছে। সারাদের ভিতরটা চন্ন করে দেয়। আর যে দখল, সানার নির্ভীক উপস্থিতি, সব মিলিয়ে তার বুকের ভিতরে একটি তীব্র অসহ্য চাপ তৈরি হয়। তার আঙ্গুল অজান্তেই ওয়াইনের গ্লাসের চারপাশে শক্ত হয়। ক্রিস্টাল কাপে একটি সূক্ষ্ম শব্দ, তারপর ঠাস। গ্লাস ভেঙে যায় তার হাতের ভিতরেই। লাল ওয়াইন আর রক্ত একসাথে মিশে পড়ে মেঝেতে। কেউ খেয়াল করে না। সারহাত ব্যথা অনুভব করে না, কারণ এই মুহূর্তে তার ভেতরে জ্বালা হাতের কাটা থেকেও গভীর। সে চাপ দেয় নিজের হাতেই, নিজের রাগেই। তার চোখ এখনো ডান্স ফ্লোরে। কোনো কিছু না ভেবে সে এগিয়ে যাবে, এমন সময় এজাজ আসে। ফিসফিস করে কিছু একটা বলতেই তড়িৎ গতিতে ভিড়ের একপাশে দাঁড়িয়ে থাকা
সোফিয়ার দিকে তাকায়, যে ইতিমধ্যে তার দিকে তাকিয়ে ভ্রু হাসি ঝুলিয়ে বিজয়ী ভঙ্গিতে হাতের গ্লাসখানা উঁচিয়ে সারাতকে টোস্ট করে। সারাত তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আবারও তাকায় সানার দিকে। আর যে ইউ মেক আ বিগ মিস্টেক। এই বলেই সে তড়িঘড়ি করে এজাজের সাথে চলে যায়। এদিকে ঈশানী রাগে লাল হওয়া মুখ নিয়ে নিজের জায়গায় ফিরে যাওয়ার আগেই একটা হাত তার দিকে আসে। হে বিউটিফুল লেডি, ক্যান আই বি ইয়োর পার্টনার? ঈশানী চোখ তুলে তাকাতেই নজরে আসে রিজভি। সে মুখে হাসি টেনে তার হাত বাড়িয়ে দিল। রিজভি ভাই, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগেই। অদূরে দাঁড়িয়ে থাকা রওনাক তাদের দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও নিজের জায়গায় ফিরে যায়। পার্টির ভিতর তখন শব্দের স্তর জমে উঠেছে। ইলেকট্রনিক সুর, মানুষের হাসি, কাছে কাছে ঠোকাঠুকি, আলোর রং বদলাচ্ছে মুহূর্তে মুহূর্তে। তার মধ্যে সানাও যেন নিজের সকল অভিমান, রাগ, দূরত্ব সবটুকু ভুলে আর্যের সাথে তালে তাল মিলাচ্ছে। পিছনে ভেসে আসছে সাইলি আশকারা পাক, বেঁচে থাকার কারণ। আজকে হাতছাড়া যাক ব্যস্ত তারার কারণ, লিখব তোমার হাতে আমি আমার মরণ। পার্টির শেষ মুহূর্তে এখন শুধু অপেক্ষার ট্রেলারের ফ্ল্যাশের আলো একের পর এক জ্বলে উঠেছে। ভেন্যুর মাঝখানে থাকা বিশাল এলইডির স্ক্রিনে দেখানো হলো রিপিট। পার্টি শেষ মুহূর্তে এখন শুধু অপেক্ষার ট্রেলারের ফ্ল্যাশের আলো একের পর এক জ্বলে উঠেছে। ভেন্যুর মাঝখানে থাকা বিশাল এলইডির স্ক্রিনে দেখানো হলো ইনফিনিটি লাভ মুভির ট্রেলার। শেষ হতেই করতালির আওয়াজ আসে, কিন্তু পর মুহূর্তেই গুঞ্জন শুরু হয়ে যায়। সোফিয়া জাওয়ান পিছন ফিরতেই তার চোখে আগুন নেমে আসে স্ক্রিনের ভিডিও দেখে। হদূরে দাঁড়িয়ে থাকা সানার ঠোঁটে বাঁকা হাসি। চাঁদসুমা, দ্যাটস দ্য রিয়েল সারপ্রাইজ ফর ইউ। ঢাকা শহরের বুক চিরে তেজি হাওয়ার মতো ছুটে চলছে 3টা গাড়ি। সারহাত ভিতরে বারবার তাড়া দিচ্ছে এজাজকে। গাড়ি ঢাকা সিটি হসপিটালের সামনে থামতেই সারাত বেপরোয়া চিত্তে বিধ্বস্ত অবস্থায় প্রবেশ করে করিডরে। কাউন্টার থেকে খবরে নিয়ে ছুটে যায় ভিআইপি কেবিনের দিকে। দরজা ঠেলে কেবিনে প্রবেশ করতে সামনে থাকা মানবীকে জড়িয়ে ধরে। সামনের মানবী তার পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। ভেসে এলো নরম মমতা ভরা কণ্ঠস্বর। সারহাদ, বাবা কি হয়েছে? সারাত কিছু না বলে তাকে ছেড়ে নিয়ে বেডে বসায়, হাঁটু গেড়ে বসে তার সামনে। মম, তুমি কেন আমার কথা শুনতে চাইছো না? সারহাদ, বাবা দেখ, আমি একদম ঠিক আছি। ব্লাস্ট হয়েছে সামনের গাড়ি। আমি অনেক দূরে ছিলাম, শুধু একটু হাতে লেগেছে। মম, তুমি জানো আমি কি বলতে চাইছি? মুখ উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাহেলা চৌধুরী। আমি ইতালি যাব না। আমি গেলে এই দিকটা কে সামলাবে? তোর ওপর অনেক চাপ পড়বে। মম প্লিজ, আই উইল হ্যান্ডেল এভরিথিং। তুই বুঝতে পারছিস না। সারাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকে বোঝাতে শুরু করে। অনেকক্ষণ বোঝানোর পর রাহেলা চৌধুরী যাওয়ার জন্য রাজি হয়। কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত মঞ্জুর, বলো। তুই সব কিছু বন্ধ করে দিবি, মাফ করে দে ওদের। যা হওয়ার হয়ে গিয়েছে বাবা, আমি আর কাউকে হারাতে চাই না। আচ্ছা, আমি সব কিছু বন্ধ করে দেব। এবার তুমি প্রমিস করো তুমি যাবে। ওকে, কিন্তু আমি 1 মাস পরে চলে আসব। আর এসপির খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। এজাজ এসে রাহেলাকে নিয়ে যায়। রাহেলা যাওয়ার সাথে সাথেই সারহাত নিজের মুঠোফোনখানা বের করতেই চোখের সামনে ভেসে ওঠে সোফিয়ার পাঠানো মেসেজ। নেক্সট টাইম রাহেলা চৌধুরী গাড়িতে থাকবে। সারাত রাগে মুঠোফোনখানা চেপে ধরে দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে দেয়। 2 হাতে নিজের চুল চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, আই এম সরি মম, আমি তোমাকে দেওয়ার কথা রাখতে পারবো না, আর না ওদের ছাড়ব। এর মধ্যে কেবিনে প্রবেশ ঘটে ইয়ানের। কথাখানা শ্রবণ হতেই সারহাদের মুখে আবারও হাসি ফুটে ওঠে। আর আমার শিকার? গুড মিসেস সোফিয়া জাওয়ান, আপনার একদম উচিত হয়নি মমকে এসবে টেনে আনা। আর না আপনার ছেলের উচিত হয়েছে আমার সানামের দিকে তাকানো। গেট রেডি বয়েজ, আজকে বেসবল না অন্য কিছু খেলবো। ভেন্যুর ভিতরে উচ্ছ্বাস জমতে শুরু করেছে। পার্টি শেষ মুহূর্তে অপেক্ষা শুধু ট্রেলারের। আলো তখনও পুরো নিভে যায়নি। ক্যামেরার
ক্লিক, মাইক্রোফোনের নিঃশব্দ গুঞ্জন, কাঁচের গ্লাসে শেষ চুমুকের ক্ষীণ ঝংকার। আর যে ভিআইপি শাড়িতে বসে, কিন্তু চোখ খুঁজে চলছে কাঙ্ক্ষিত রমণীকে। ওই সময় ডান্স শেষ হওয়ার পরই সানা কোথাও চলে গিয়েছে। পাশেই সোফিয়া জামান বসে আছেন, মুখে প্রশান্তি ছাপ, চোখে হিসাবে নির্লিপ্ততা। তার শরীরের ভঙ্গি নিখুঁত, আর মুখে সেই চেনা ভদ্রতা যাকে আমরা ভালোবাসি। তার পাশেই আতিকুর রহমান। আলী মির্জা অনেক আগেই রানাকে নিয়ে চলে গিয়েছেন। ইভন তো সেই পার্টির শুরুর দিকেই বেরিয়ে পড়েছে তার গুরুত্বপূর্ণ কল আসায়। টেকনিক্যাল টিম শেষবারের মতো সিগন্যাল চেক করে। সবুজ আলো জ্বলে ওঠে, তারপর নিভে যায়। কথাবার্তা থেমে যায়, শ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। এলইডি স্ক্রিনে ভেসে ওঠে ইনফিনিটি লাভ মুভির ফার্স্ট ট্রেলার শেষ হতেই ভেন্যুতে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নামে। তারপর তালির ঢেউ, আলো ঝলমল, ফ্ল্যাশের বৃষ্টি, কাচের গ্লাসের শেষ চুমুকের শব্দ। ঠিক তখনই আবারও এলইডি স্ক্রিনটা জ্বলে ওঠে। মিডিয়ার কাতারে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সোফিয়া ভ্রকুসকে পিছনে তাকাতেই নজরে আসে। স্ক্রিনে দেখা যাচ্ছে সোফিয়ার সাথে আতিকুর রহমান ও হানিফুল ইসলাম বসে। সামনে কয়েকদিন আগে মারা যাওয়া কমিশনার, যার মৃত্যু দুর্ঘটনা বলে জানা গিয়েছে, সেই কমিশনার সোফিয়াকে বলছে সে সোফিয়ার অবৈধ ব্যবসার ব্যাপারে সবাইকে বলে দেবে। আতিকুর রহমান তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার একটাই শর্ত, সে এই ব্যবসার 50% চায়। এটা শুনতেই সোফিয়া নিজের হাতে থাকা সেই ধারালো সিলভারের রিংখানা চোখের পলকে ঘুরে এসে কমিশনারের ঘাড়ের কাছে দিলেন এক টান। মুহূর্তে বিষাক্ত সেই আঘাতে লুটিয়ে পড়লেন মেঝেতে কমিশনার। স্ক্রিনে থাকা এই সোফিয়াকে কেউ চেনে না, চেনা হাসি নেই, চোখে কাছের মতো ঠান্ডা এক স্থিরতা। আর বাকিটা দেখার আগেই আব্বাস লাইন বন্ধ করে দেয়। ভিড়ের একদম পিছনে আলো ছায়ার সীমান্তে দাঁড়িয়ে আছে সানা। কেউ তাকে দেখছে না, কারণ সবাই সামনে তাকিয়ে। সানার চোখে কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই, তার ঠোঁটের কোণে নিখুঁত হাসি। সাতসুমা, দ্যাটস দ্য রিয়েল সারপ্রাইজ ফর ইউ। পাশে থাকা এসপির সাথে হাই ফাইভ করে। সানার ফোনে কোনো ব্ল্যাক হান্টার নাম্বার থেকে এই ভিডিও এসেছিল কালকে। সাথে লেখা ছিল, ইউ নো হাউ টু টার্ন ইট টু ইউর অ্যাডভান্টেজ। সানা আর এসপি মিলে এতক্ষণ এটাকে সেট করেছে। খুশদিল ফারুকি ডান্স শেষ হওয়ার পরই সানিতাকে নিয়ে চলে যান। সাথে এসপিকে ভালো মতো সতর্ক করেন, যাতে তার মেয়ের থেকে 100 ফুট দূরে থাকে। বেশটি, পপকর্ন নিয়ে আসি, বসে বসে সিনেমা দেখবো। না ইয়ার, রাত 1টা বাজে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। এখন চাচুমার মেলোড্রামা শুরু হবে। বরং কালকে টিভিতে সিনেমা দেখব, উইথ KL, আব্বে ফুল মিনিং বল। উইথ কোকা কোলা অ্যান্ড লেগ পিস। সানা হামি তুলতে তুলতে বলে। এই বলে দুজনেই চলে গেল। সানা সত্যি কি কারোর নজরে আসেনি? না, অদূরে দাঁড়িয়ে থাকা আর যে ঠিকই লক্ষ্য করেছে। সে জ্যাককে চোখ দিয়ে কিছু ইশারা করতেই জ্যাক তাকে আশ্বস্ত করে সানার পিছনে বেরিয়ে যায়। ভিডিও দেখার সাথে সাথেই সোফিয়ার চোখে আগুন নেমে আসে। সোফিয়া তখনও বসেছিল। বাইরে থেকে দেখলে মনে হবে সে অবিচল অটুট, কিন্তু তার ভিতরে গোটা সাম্রাজ্য কাঁপছে। তার বুকের ভিতর রাগ জমাট বেঁধে উঠছে স্তরে স্তরে। অপমানের রাগ, নিয়ন্ত্রণ হারানোর রাগ। মনের মধ্যে চলছে অসংখ্য প্রশ্ন। কে তাকে এভাবে প্রকাশ্যে নগ্ন করলো? কে তার নামকে এই আলোর নিচে এনে ফেললো? কে সাহস পেল তার মতো একজনকে প্রশ্নের মুখে দাঁড় করাতে? মুহূর্তে তার মনে পড়ে ওই সময়কার বলা সানার কথাগুলো। কিন্তু এই মেয়ে এই ভিডিও কোথাও পাবে? দূরে দাঁড়িয়ে থাকা আব্বাসকে চোখ নাড়িয়ে কিছু বলতেই সে চলে যায়। তার হাতের আঙ্গুলগুলো একটা মুহূর্তের জন্য হাতের গ্লাসটাকে শক্ত করে ধরে। কাঁচ আর চামড়ার মাঝখানে চাপ জমে ওঠে। মনে মনে নিজেকে শক্ত করে নেয়, কারণ ভাঙ্গা তার কাজ না, ভাঙানো তার অভ্যাস। হলের ভিতর বাতাস জমে যায়। কেউ উঠে দাঁড়ায়, কেউ হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, কেউ আবার অবিশ্বাসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেন চোখ মিথ্যে দেখছে। কিয়ৎকাল পরই বিস্ফোরণ, ফ্লাশ, চিৎকার, প্রেস ও মিডিয়া ফেটে পড়ে। মাইক্রোফোনগুলো যেন অস্ত্র হয়ে ওঠে। প্রশ্নগুলো গুলির মতো ছুটে আসে সোফিয়া আরজে ও আতিকুর রহমানের দিকে। ম্যাডাম সোফিয়া, এই ভিডিও কি সত্য? আপনি কি ড্রাগ ও অস্ত্র
ব্যবসার সঙ্গে যুক্ত? সোফিয়া জাওয়ান, আপনি কি এই হত্যার সঙ্গে জড়িত? আর যে আপনি কি জানতেন এখানে অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীও আছে, তারাও কি যুক্ত? প্রেসের ঢেউ সামনে ধেয়ে আসে। আর যে সোফিয়ার ও আতিকুর রহমানের দিকে। রিয়ানা আর নাতাশাকে আয়ান নিয়ে যায় আরজের কথা মতো। গার্ডরা এগোয়, কাঁধে কাঁধে ঢাল তোলে। সোফিয়া এক ধাপ সামনে আসে, তার মুখে আতঙ্ক নেই, আছে নিয়ন্ত্রণে রাখা আগুন। মনে মনে সে জ্বলে ওঠে, কণ্ঠে একরাশ নরম তথ্য মিশিয়ে বলে ওঠে, এই ভিডিও মিথ্যা, ডিপ ফেক প্রযুক্তির অপব্যবহার, আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। প্রেস থামে না, তারা প্রশ্ন ছড়ে আরজের দিকে। দেখুন, আপনারা শান্ত হন। গার্ডরা ফ্রেসকে ধীরে ধীরে পেছনে ঠেলে দেয়। মঞ্চের আলো কমে আসে, বাইরে সাইরেনের মতো একটা অস্থিরতা জন্ম নেয়। সোফিয়া ও আতিকুরকে শেপলি নিয়ে যায় গার্ডরা। ভিআইপি করিডোরে ঢুকেই সোফিয়ার মুখ বদলে যায়। আতিকুর রহমানকে পিছনের দরজা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। একটু পর আরজে ও রিজবি আসে। সোফিয়ার ঠোঁটে ফুটে ওঠে ক্রূর হাসি। তার হাসি দেখি আরজে বুঝে যায় এখন কি করতে চলছে সোফিয়া। মম, ডোন্ট ডু দ্যাট। কিন্তু সোফিয়া নিজের সিদ্ধান্তে অনড়। রণবেটা, আই হ্যাভ টু ডু ইট অ্যান্ড আই উইল। যে রাতে নিজের সাক্ষী মুছে ফেলতে পারে সে রাতই ইতিহাস লেখে, আর ইতিহাস সবসময় নীরবদের পক্ষে থাকে না। মম, আমরা এটাকে অন্য উপায়ে। তার বাক্য শেষ হওয়ার আগেই সোফিয়া পিছন থেকে তার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। মুহূর্তে আরজের মুখে হিংস্রতা ফুটে ওঠে, হাতের শিরা টান টান, চোখ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। সাথে থাকা রিজবি একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ তারপর যা হবে তা আর ভাষায় প্রকাশ করা যাবে না। রাত গভীর হয়, জিবি প্রোডাকশন হাউসের দরজাগুলো বন্ধ হয়ে যায়। চারদিকের বাতাসে ভেসে ওঠে শুধু গলা ফাটা আর্তনাদ। সানা আর এসপি জিপ নিয়ে বের হতেই মুখোমুখি হয় সোফিয়ার লোকেদের। তারা সামনে থেকে তাদের গাড়ি রুখে দাঁড়ায়। দুজনেই বিস্মিত হয়ে যায়। এসপি গাড়ি থামায়। সানা কিয়ৎকাল যেতেই বুঝতে পারে এগুলোকে সোফিয়া পাঠিয়েছে। পাশে বসা এসপি বলে ওঠে, এগুলো নিশ্চয়ই তোর চাচুমার চেলাপলা। এদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে চাচুমার মতো এগুলো গাঞ্জাখোর। আমি লাইফে গুন্ডা দেখে নেই, তোর চাচুমা আমার সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে রে। শালা, আমিও দেখি নাই, সবগুলোকে উড়িয়ে দে। কি বলছিস, কি পাগল নাকি? সবগুলোকে উড়াবো আর পুলিশ বসে আঙুল চুষবে? আরে কিছু হবে না, ওরা কিছুদিন ফ্রিতে ডাল ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আর সাথে পশ্চাৎ দেশের মারগুলো ফ্রি। অন্য উপায় বল কটকটি। এসপির বাচ্চা, আমার কাছে গাড়ি দে, আমি সবগুলোকে উড়াবো। এসপি তড়িৎ গতিতে তার দিকে তাকায়। তোর হাতে গাড়ি দেওয়ার থেকে গুন্ডার হাতে মরা আরো ভালো। আরে ওই রণভীর 4 ঘন্টা লাগিয়ে শিখিয়েছে দেহ। আমি 48 ঘন্টায় ব্যর্থ, আর ওই জাউরা 4 ঘন্টায় সফল। কিভাবে শিখিয়েছে? এদিকে দে, লাইভে দেখাচ্ছি কিভাবে শিখিয়েছে। সানা, আমার কথাটা তো বুঝতে চেষ্টা করো। সানার সোজা স্বীকারোক্তি, আজ পর্যন্ত বুঝেছি না। তাহলে এখন কেন বুঝবো? এসপি আরও 1 মিনিট বোঝানোর পরও সানা এক পায়ে খাড়া। অবশেষে এসপি দিয়ে দিল। সানা নিচু স্বরে শোনে, 1 2 3। তুই কিসের প্রস্তুতি নিচ্ছিস? তাণ্ডব লীলা চালানোর। দেখ, আমি কিন্তু হার্টের রোগী। এই নিয়ে 5 বার হার্ট অ্যাটাক হয়েছে আমার, আর একবার হলে আমি শেষ। আব্বে ডোন্ট ওয়ারি, আজকে ওইগুলোর কিডনি অ্যাটাক হবে। তোর হাতে গাড়ি দেখলে আমার হাত পা কলিজা কিডনি সব অ্যাটাক হয়ে যায়। সানা গিয়ারে হাত রাখে, ঠোঁটে বাঁকা হাসি, পা এক্সিলেটরে। ইঞ্জিনের গর্জনই ধোঁয়া উঠে চারদিকে। সামনে ছোপিয়ার লোকগুলো প্রকোষকে তাকিয়ে। তারা বুঝতে পারছে না এরা গাড়ি থেকে নামার পরিবর্তে স্টার্ট কেন দিচ্ছে। সানার সামনে থেকে বলে ওঠে, শক্ত করে সিট বেল্ট লাগা, এখন আমি বোলিং খেলবো। ওই গুন্ডাগুলো পিন আর তোর গাড়ি হচ্ছে বল। সামনে যেটা আসবে সেটাকেই ডকে পাঠাবো। ডক মানে কি? ডিরেক্ট উপরওয়ালার কাছে। এই বলে হাই স্পিডে চালিয়ে দেয়। সামনের লোকগুলো চোখ বড় বড় হয়ে যায়। বুঝে ওঠার আগে তিনজনের ধাক্কা লাগে। ভিতরে এসপি চিৎকার করে ওঠে, আবে, তুই 3 জনকে ধাক্কা মেরে দিয়েছিস। ধুর,
এটাকে ধাক্কা বলে না রে, এটাকে বলে সোজা কেল্লাফাতে। রাখ তোর কেল্লাপাত। তুই 3 জনকে উপরে পাঠিয়েছিস। সানা তার কথায় বাধা দিয়ে বলে ওঠে। কিসের 3 জন? ওখানে তো 4টা ছিল। না 3টা ছিল। না 4টা। তোর চোখ বাঁশবাগানে রেখেছিস, 3টে ছিল। আচ্ছা ঠিক আছে 3টা, আরেকটাকে উড়িয়ে দিয়ে আসি। এসপি তড়িঘড়ি করে বাধা দিয়ে ওঠে। এই না 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 না, আমি মানছি 10টা ছিল না, 100টা ছিল। যা। এখন আমি মানি না। আমার মা, আমি তোর পায়ে ধরছি। আই এম জোকিং ইয়ার। বাট আই টিস। আবে ফুল মিনিং বল। বাট আই টেক ইট সিরিয়াসলি। এসপির হাজারটা নিষেধাজ্ঞা অপেক্ষা করে সানা আবার গাড়ি ঘুরায়। সানাকে ফিরে আসতে দেখেই গুন্ডাগুলো আবারও দৌড়াতে শুরু করে। তাদের মধ্যে একজন বলে ওঠে। পাশ থেকে আরেকজন বলে ওঠে। তারা কল করার আগেই এসপির কালো জিপ তেজি ঘোড়ার মতো ছুটে এসে আরও দুজনকে দিল ধাক্কা। এসপি চিৎকার করে ওঠে। সানার বাচ্চা থাম। বাচ্চা হলে থেমে যাবে, বাট বাচ্চার মা থামার মোড়ে নেই। তুই থামবি নাকি আমি গাড়ি থেকে ঝাঁপ দিব? সানার সামনে গিয়ে থামে। এসপি বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নেয়। সত্যি করে বল, ওই জাউরা তোকে এগুলো শিখিয়েছে আমাকে মারার জন্য, তাই না? ওই জাউরার মনে মনে এত শয়তানি, শালার নিজে গুলিদের না মারতে পেরে বউ লাগিয়ে দিয়েছে। এই সব ছাড়, এবার বল আমি 5টাকে উড়িয়েছি কিনা। তুই পাগল, তোর জাউরা পাগল, তোর চাচুমা পাগল, আর সব পাগলের মধ্যে আমি বেচারা ফেসে গেছি। তুই ওদেরকে ডকে পাঠাচ্ছিস না, আমাকে ডিজেতে পাঠাচ্ছিস। ডিজে মানে? আবে ডিরেক্ট জেলখানা। সানা গাড়ি নিয়ে এই গুন্ডাগুলোকে আরও কতক্ষণ দৌড়িয়ে সামনে এগিয়ে যায়। পিছনে পড়ে থাকা গুন্ডাগুলোর মধ্যে একজন সোফিয়াকে কল করে। ওই পাশ থেকে আসে রুক্ষ গম্ভীর স্বর। কি হয়েছে? যাই হয়ে যাক, ওই মেয়ে যাতে বেঁচে না ফিরে। আমি আব্বাসকে পাঠাচ্ছি। সানা আর এসপি অনেকটা দূরে যেতেই 5টা সাপ তাদের গাড়ি আটকে দাঁড়ায় সামনে। দেখ তোর চাচুমা কি পাঠিয়েছে, গাড়ি পিছনে নে। সানার গাড়ি পিছনে নেওয়ার আগেই পিছন থেকেও তাদের ঘিরে ফেলে। গাড়ি থেকে আব্বাস নেমে আসে, সাথে থাকা লোকগুলোর হাতে হকি স্টিক। তারা সবাই প্রফেশনাল। সানা আর এসপিকে ইশারা করছে গাড়ি থেকে নামতে। এসপি ও সানা দুজনে গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায়। হঠাৎ সানা পিছনে থেকে বলে ওঠে। কি করছিস কি এসপি? আমাকে সামনে যেতে দে। আমি আমার উল্টাপাল্টা কুমফু কারাটিগুলো এদের ওপরে এখন ট্রায়াল মারবো। চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাক, না হলে আমি তোকে থাপ্পড় মারবো। দেখ তুই এদের সামলাতে পারবি না। একটা কোথাও না বলে গিয়ে ওই জাউরাকে কল লাগা। কি দিয়ে কল দিব? কেন, মোবাইল কোথায়? ব্যাগে। ব্যাগ কোথায়? গাড়িতে। গাড়ি কোথায়? কুত্তা তোর পকেটে, গাড়ি পেছনে। বাহ, ভালো কাজ। শোন, আমি যা বলবো সেটাই করবি। আমি এদের ব্যস্ত রাখবো, এই সুযোগে তুই পালাবি, বুঝতে পেরেছিস? না, বুঝতে পারিনি। তুই কি আমাকে ভীতু মনে করেছিস? আমি এদের কেলাবো। একটা কথা বলবি না, তুই পালাবি। কেলাবো। একটা কথা বলবি না। কেলাবো। আচ্ছা থাক, তুই সুযোগ পেলে গাড়িতে গিয়ে ওই জাউরাকে কল করবি। আজকে আমি এদের দেখাবো আমার সঠিক কুম্ফু কেরাটে। এসপি সানাকে তার পিছনে হাত দিয়ে নিয়ে আগলে দাঁড়ায়। ঘাড় কাত করে মটকা ফুটিয়ে নিজের 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। চারপাশ থেকে সোফিয়ার লোকগুলো তাদের দিকে এগিয়ে আসছে। রাতের গভীরতা চারপাশকে শুষে নিচ্ছে। চাঁদ আকাশে একা দাঁড়িয়ে, মেঘের চাদরে ঢাকা পড়ে ধীরন্ধামিত বাতাসে মিশে শীতলতা। সেই শীতল পরিবেশের মধ্যে এক ঘন নীরবতায় আচ্ছন্ন হয়ে আছে চৌধুরীদের পুরনো ফ্যাক্টরি, ভগ্ন স্মৃতি মিল। বাইরে থেকে একদম শান্ত, দরজাগুলো তালাবদ্ধ, যেন দিগ্ভ্রান্ত এক পৃথিবী থেকে বিচ্ছিন্ন এটি। কিন্তু ভিতরে বেসমেন্টে চলছে উত্তাল পরিস্থিতি। ভঙ্গুর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে যেন নিঃশব্দ চিৎকারের আওয়াজ। আতিকুর রহমানকে একটা শক্ত কাঠের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এতক্ষণ তার সামনেই বেধড়কভাবে মারধর করেছে সিরাজকে কতগুলো লোক। তিনি গলা ফাটিয়ে চিৎকার করেছেন, কিন্তু সামনের যন্ত্রমানবগুলো না তার দিকে তাকিয়েছে আর না থেমেছে। প্রথমে তিনি বুঝতে পারেননি তাকে এখানে কেন আনা হয়েছে বা কিভাবে আনা হয়েছে। তিনি জেবি প্রোডাকশন হাউস থেকে বেরিয়েছেন, তারপর গাড়িতে উঠেছেন। তারপর আর মনে নেই। ভিতরে ভয়ে তিনি বারবার কেঁপে উঠছেন।
ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে সারাত। ভদ্রলোক সারাতকে দেখেই তার চোখ তাজ্জব বনে গেলেন। ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলে ওঠে, সারাত তুমি এখানে? সারাত কোনো কথা বলে না, সে শুধু এগিয়ে যায়। আতিকুর রহমানের সামনে থাকা টেবিলের উপর একে একে রাখে কার্ভড স্টিল, ড্যাগার, বোন হ্যান্ডেল ছুরি, ইন্ডাস্ট্রিয়াল কাটার, ট্রেলার, কাশি, ফাইলিং ব্লেড ও বিভিন্ন ধরনের ছুরি, চাকু। আতিকুর রহমান এগুলো দেখেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। সারাত খুব শান্ত স্বরে বলে, কোনটা দিয়ে শুরু করা উচিত আমাদের? এই বাক্যটা আতিকুর রহমানের ভিতরটা কাঁপিয়ে তোলে। তার গলা দিয়ে যেন একটা স্বরও বের হতে চাইছে না। সারা ধীরে হাটে ফ্যাক্টরির মেঝেতে তার পায়ের শব্দ ঝংকার তুলে ফিরে আসে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, ম্যাম, যেন আপনি মনে বাইরে যেতে হচ্ছে পারবেন ভয় না। ও তৃপ্তির এক মিশ্রণ। আদো আদো স্বরে বুলি আওড়ায় আতিকুর রহমান। এসবের মামা মানে কি? সারাত ঘুরে তার পিছনের কাঁধে হাত রাখে, কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে ওঠে, ডোন্ট ওয়ারি, আমি তোকে অতীতের করা পাপের জন্য নিয়ে আসিনি, তার জন্য প্রচুর সময় ছিল। দাঁতে দাঁত খিচিয়ে আবারও বলে, তুই আমার সানামের দিকে তাকিয়েছিস, জানিস ওই সময় আমার কি ইচ্ছে করেছিল? আমি নিজ হাতে তোর রুহুটা টেনে হিঁচড়ে বের করে। আমার 12 বছরের তপস্যার দিকে তুই নজর দিয়েছিস, এখন আমি তোর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের 12 টুকরা করব। সামনে বসে থাকা 50 সদ্য আতিকুর রহমান বারবার কেঁপে উঠছে তার কথায়। ভয়ে তার ঘাম কবেই ছুটে গিয়েছে। এবার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার পালা। দেখ, তুই যা চাইবি তাই পাবি। তুই বল কতটা? তার বাক্য সম্পূর্ণ করার আগে সারাত হঠাৎ ওই অটো হাসিতে ফেটে পড়ে। আতিকুর রহমানের ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করতেই তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। সারাত প্রথমে একটি ধারালো ছুরি হাতে নিয়ে সে আতিকুর রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে সে তার চোখ তুলে নেয়, যার মধ্যে ছিল ভয়, বাছার একটু আশা, সেগুলোকে এক পাশে রেখে দেয়। আতিকুর রহমান হাত পা কিছুই নাড়াতে পারছেন, তবুও সারাদের কাছে যেন শেষবারের মতো প্রাণ ভিক্ষা চাইলেন। এবার সে শরীরের বিভিন্ন অংশ কাটা শুরু করলো। প্রতিটি টুকরো যেন কেবলমাত্র একটি নৃশংস সৃষ্টিকর্তার সৃষ্টির উন্মাদনা। এ প্রান্ত থেকে অপর প্রান্তে অ্যাসিডের স্প্রে ছড়িয়ে পড়তে থাকে। জ্বলন্ত অনুভূতি ও দগ্ধ আক্রমণের মধ্যেই আতিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু সামনে থাকা মানবের সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজের কাজে ব্যস্ত। সব কাজ শেষে সারাত উঠে দাঁড়ালো। পিছনে থেকে এগিয়ে আসে ইয়ান। সারাত তার দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, সানা আর এসপি কোথায়? ইয়ানকে সারাত ওই সময় রেখে এসেছিল বাইরে, সানা ও এসপির উপর নজর রাখতে। তারা বেরিয়ে পড়তেই ইয়ান নিশ্চিত মনে চলে আসে। ওকে, ক্লিন্ট ইট। এ বলে সারাত বেরিয়ে পড়ে। তার মুখের অনুভূতি এমন যেন এখানে কিছুই হয়নি। 12 কি 15 জন সোফিয়ার লোকগুলোর সামনে দাঁড়িয়ে সানা আর এসপি দুজনে হুডি পরে। তারা ওই সময় ভিডিও সেট করতে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল। সব আগে থেকেই দুজনে প্ল্যান করে এসেছে। আব্বাস কানে মোবাইল তুলে গাড়ি নিয়ে চলে গেছে। সানা হাতে পা দুদিকে নাড়িয়ে বলে, ইয়াহু ইয়াহু ইয়াহ, ডিজুম ডিজুম ডিজুম। তুই এমন করছিস কেন? যাতে তারা মনে করে আমরা প্রফেশনাল। हम भी किसी से कम नहीं। আচ্ছা শোন, যেটা বলেছি সেটা মনে আছে তো? আরে হ্যাঁ রে ভাই, আর কতবার বলবি? না ম্যাডাম, আপনার তো আবার ভোলার রোগ আছে। প্রথমে 4-5 জন তাদের দিকে এগিয়ে আসে। এসপি তাদের একের পর এক নিজের দক্ষতায় হারিয়ে দেয়। সে কাউকে সানার দিকে আসতে দিচ্ছে না, তারপরও একজন সানার দিকে এগিয়ে আসে। সানা প্রথমেই কোনো দিকে না তাকিয়ে নাকে চোখে মুখে উল্টাপাল্টায় একের পর এক ঘুষি মারতে থাকে। সাথে তার আজ পর্যন্ত শিকা আধুনিক ক্যারেটে তো আছেই। এই নে শালা, আমার দিকে হাত বাড়িয়েছিস, নে আমার ডান হাতের মশলাদার মুক্কা, বাম হাতের 5 মন ওয়ালা কিল, সাথে উষ্টা ফ্রি উইথ দবাং মার্কা থাপড়, নে নে নে। লোকটা আত্মরক্ষার ও সুযোগ পায়নি। একের পর এক এদিক থেকে ওদিক থেকে মেরেই চলছে। মারের কোনো ব্যাক ব্যালেন্স নাই। মনে হচ্ছে সামনে রমণী চোখ বন্ধ করে মেরেই চলছে। অবশেষে সে হার মেনে নিল। মাফ করে দেন আমারে, আমি ভালো হয়ে যাবো। বাপের জন্মে আর গুন্ডাগিরি করবো না।
আর আপনার মতো বেরিয়াত্রে কিডন্যাপ তো দূর আর সামনেও আইতান্ন। সানা তার গলার টেনে ধরে, গালে আরও একটা থাপ্পড় লাগায়। আম্মা বললে ছাইরা দিমু। সামনের ব্যক্তি কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, বল আম্মা। আবে শুধু আম্মা বল। শুধু আম্মা? থাপ্পড় দিয়ে আমি তোর দাঁত সাদা করে ফেলবো। অনলি আম্মা বল। অনলি আম্মা? আরে খালি আম্মা বল, খালি আম্মা। খালি আম্মা? যা তুই খালা আম্মা বল। খালাম্মা? শালা এবার যে বলতে পারলি। আম্মা বলতে গেলে শুধু তোর প্যান্ট ভিজে যায়। দূর থেকে এসপি খেকিয়ে ওঠে, সানার বাচ্চা, তুই ওকে ছাড়। বেটা তো এভাবেই গেছে, অন্যগুলোকে দেখ তোর পিছনে। ও আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম তুই ছাড়া আরও তো তোর ভাই বোন আছে। যা, আজকের জন্য ক্লাস এতটুকুই। অন্য আরেকদিন দেখা হলে পুরো ক্লাস নিব, বুঝতে পেরেছিস? আর প্যাম্পাস পরে আসবি। ছেড়ে দিল। লোকটাকে এভাবে আরও 2-3 জনকে খেলানোর পর হঠাৎ এসপি একজনকে সামনে নিয়ে আসে। কটকটি, একে একটা থাপ্পড় লাগা। আমি তোর স্পেশাল দাবাং মার্কা থাপ্পড় খাওয়ার জন্য এসেছি। সানা সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি একটা থাপ্পড় মারার জন্য। হাতে মটকা ফুটিয়ে থাপ্পড় দিতে লোকটা হঠাৎ নিচে পড়ে গেল আর লেগে গেলে এসপির গালে। এসপি ঠাস করে পড়ে যায় নিচে, গালে ধরে বলে ওঠে, অবশেষে আমাকে এই দিনও দেখতে হলো। তুই আমাকে এভাবে মারতে পারলি? আরে না না ইয়ার, আমি তো একে একে মারতে চেয়েছিলাম। শালা এই মারার আগেই বেহুশ হয়ে পড়েছে। ইতিমধ্যেই তাদের দিকে বাকি লোকগুলো আসবে, তার আগেই সানা হাত উঁচিয়ে তাদের থামিয়ে দেয়, শক্ত কণ্ঠে হাঁক ছড়ে, ব্যাস এই মুহূর্তে আর এক কদম এগোলে তোদের সবগুলোর পা এলাইএস হয়ে যাবে। এলায়েন্স মানে? এসপি নিচ থেকে চিৎকার করে ওঠে, হাববে লেক ইন্টু স্মল। খাঁটি বাংলায় পা ছোট হয়ে যাবে রে তোদের। হ্যাঁ ওটাই, দূরে থাক। আগে শত্রু তারপর বন্ধু। আব্বে, আগে বন্ধু তারপর শত্রু। হ্যাঁ হ্যাঁ, আগে বন্ধু তারপর শত্রু। তাড়াতাড়ি সানা এসপিকে তোলে। উফ ইয়ার, একটা থাপ্পড়েই তুই পড়ে গেলি। বিয়ের পর তো বউয়ের হাতে এমন কত কেলানি খাবি উঠতে বসতে, তখন তো তুই সারা দিন নিচেই পড়ে থাকবি। শোন, আমি ওই সময় প্রস্তুত ছিলাম না। এখন প্রস্তুত আছিস? আরেকটা কানের নিচে লাগাই। আরে ওদের লাগা, এখন দেখবি আমার পাওয়ার। এই বলে এসপি হাত ক্যারেটে স্টাইলে ধরে নিনজা স্টাইলে পা নাড়াচ্ছে। সানা পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছে। সো গাইস, গুন্ডা অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের মুক্কা মারার জন্য আমার কাছে আছে গুলিস্তান কা গুলবাহার। এসপি নিজের পা থামিয়ে দড়িত গতিতে তার দিকে তাকায়। সানা তাড়াতাড়ি নিজের ভুল শুধরে আবারও বলে ওঠে, পাকিস্তান কা খেলোয়াড়। কটকটির বাচ্চা। আই মিন বালিও কা বালি, মহাখালীর বাঙালি। এবার ঠিক আছে, যা এদেরকে চুনা লাগিয়ে আয়। আর তুই কি করবি? এদের এমন জায়গায় অ্যাটাক করবো না, সোজা উপরে চলে যাবে। এসপি এগিয়ে যায় তাদের দিকে। সানা নিচ থেকে একটা হকি স্টিক নিয়ে হুঙ্কার ছাড়ে সামনের লোকগুলোর দিকে। যে একবারে উপরে যেতে চাস সে এগিয়ে আয়। আই মিন যে নিজের মেইন পয়েন্ট হারাতে চাস সে এগিয়ে আয়। সানার বাক্যখানা শ্রবণ হতে সবগুলো দাঁড়িয়ে পড়ে। আবে ইয়ার, কেউ তো এগিয়ে আয়। আমি এভাবে খালি থাকলে ওই এসপির বাচ্চা আমার মজা নেবে। তাড়াতাড়ি আয়। প্রমিস, শুধু একটা লাথি মারবো, ব্যাস খেল খতম। পয়সা হজম। কটকটি কানের নিচে বাজা। হ্যাঁ, আরেকটা অপশন আছে। সবগুলো নিজের কান উল্টে ধর, আমি কানের নিচে বাজাবো। হঠাৎই আব্বাস কোথা থেকে এসে সানার দিকে বন্দুক তাক করে। এসপি এটা দেখে তার দিকে ছুটে আসার আগেই তাকে আরও 4 জন মিলে ধরে ফেলে। আব্বাস এতক্ষণ গুলি করেনি, কেননা সোফিয়া তাকে বলেছে সে নিজ হাতে সানাকে মারতে চায়, কিন্তু এখন তিনি বলে দিয়েছেন তাকে এখানেই মেরে দিতে। আব্বাস ট্রিগার চাপার আগেই পিছন থেকে একটি গুলি এসে তার হাতে লাগে। আব্বাসের হাত থেকে বন্দুক ছিটকে মাটিতে গড়াগড়ি খায়। পিছনের অন্ধকার থেকে বন্দুক হাতে এগিয়ে আসে জ্যাক। সে আরও আগেই আসতো, কিন্তু সানা হঠাৎই গাড়ি কোথা থেকে কোথায় ঢুকিয়ে নিয়ে চলে এসেছে। সে হারিয়ে ফেলেছিল তাদের, যার কারণে তার আসতে একটু লেট হয়ে গিয়েছে। জ্যাককে দেখার সাথে সাথেই সোফিয়ার লোকেরা এসপিকে ছেড়ে তার দিকে বন্দুক তাক করে। এসপি ছাড়া পেতেই সানার কাছে চলে আসে। কটকটি, তুই ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ ইয়ার, এটা তোর বিদেশি সান্ডাটন তাই না? চুপ কর, এটা সিরিয়াস মোমেন্ট। ও আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম। নাও আই অ্যাম ভিডিয়াস। মানে? মানে আই অ্যাম ভেরি ডেঞ্জারাসলি
সিরিয়াস। আচ্ছা শোন না এসপি, আমার না সিরিয়াস মোমেন্টে হাসি আসছে। এখন হাসলে কি পাপ হবে? আগে ভাবতাম তুই আধা পাগল, তুই প্রমাণ করলে তুই পুরো পাগল। তাদের কথার মধ্যে ভেসে আসে একের পর এক গাড়ির ইঞ্জিনের গর্জন। সানা ও আর এসপি পিছন ফিরে তাকাতেই নজরে আসে একের পর এক 10-12টির উপর কালো সাপ। গাড়ি থেকে নেমে আসে একে একে কালো পোশাকধারী অস্ত্রবাহী গার্ড। সোফিয়ার লোকগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তারা। জ্যাক এগিয়ে যায় সানার দিকে। ম্যাম প্লিজ আপনি গাড়িতে চলুন। সানা কিছু না বলে জ্যাকের সাথে যায়। পিছন থেকে এসপিও আসে। মুহূর্তে জ্যাক হাত দিয়ে তাকে বাদশা দেয়।